আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যালো। জি স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আজকে একটা কুইজ আছে, তো আমাদের ক্লাসটা খুব সীমিত সময়ের জন্য আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, তারপর আমরা কুইজের আলোচনায় চলে যাব এবং কুইজটা নিব। ঠিক আছে? তো জি স্যার। কুইজের ব্যাপারে কিছু কথা বলে নেই। আমাদের যে কুইজটা সেটা হবে বেস্ট অফ ওয়ান বেসিস। ঠিক আছে? তো বেস্ট অফ জি ওয়ান স্যার। বেসিস বলতে বেস্ট অফ ওয়ান। ঠিক আছে? জি স্যার। আপনারা হয়তো এরকম কুইজ দিচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু নর্মালি কুইজ আমি এভাবে নেই। এক্ষেত্রে যেটা হচ্ছে, আমি যদি তিনটা কুইজ নেই, দেখা গেল আপনি একটাতে পাইলেন 2, আরেকটাতে পাইলেন 5, আরেকটাতে পাইলেন 10। ঠিক আছে? আমি কিন্তু অ্যাভারেজ করবো না, সবগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ দিব না। আপনি যে কোনো একটাতে ম্যাক্সিমাম যেটা পাবেন সেটাই আমি কাউন্ট করব। তার মানে ওই যে 10 পাইলেন, ওই 10টাই কাউন্ট করবো, বাকি দুইটা কিন্তু আমি নেগলেক্ট করে ফেলবো। কথা বুঝতে পারছেন? যদি দুইটা কুইজ জি হয়, স্যার। দুইটা কুইজ একটাতে পাইলেন আরেকটাতে 10 পাইলেন, তাহলে 10 10 10 এটাই আর কি। এটা 2 দিয়ে ভাগ দিয়ে 5 করবো না। বুঝতে পারছেন? এটা হচ্ছে বেস্ট অফ ওয়ান বেসিস। তো এভাবে কুইজটা নিব। আর যেহেতু অনলাইন, সেহেতু মনে করেন অনেকেই হয়তো বা গ্রামে একটা করে না দিতে পারে, মিস দিতে পারে, তো তাদের জন্য আসলে হয়তো আমি 3টা কুইজও নিতে পারি ক্ষেত্র বিশেষে। একটু উন্নত আছে, তো আপনারা একটু দেখবেন, কোশ্চেনটা দিতে পারবেন কি তুমি নিয়ে কোনো চিন্তা তো দেখা দিব। তো একটা হবে জাস্ট আপনি নিজে ঠিক আছে, স্যার ভালো। দেখাই দেবেন স্যার, মার্ক দেবেন। কথা কেটে কেটে আসছে। একটা মেসেজের মধ্যে পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো ঝামেলা নেই। ঠিক আছে? তো আমাদের আজকের যে টপিকটা সেটা একটু আমরা শুরু করব। ঠিক আছে? তারপর আমরা কুইজ নিয়ে আবার আলোচনা শুরু করব। তো এর মধ্যে যারা আসতে থাক। তো অবশ্যই মাইক করে রাখবেন। তো আমরা লাস্ট ক্লাসে আমরা যেটা শিখছিলাম যে কন্টাক্ট নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম। তো কন্টাক্ট নিয়ে আলোচনার ক্ষেত্রে কন্ট্রাক্ট নিয়ে বলছিলাম আর কি, যে এখন কন্ট্রাক্টটা হচ্ছে আমাদের এই মিউট মিউট বানিয়ে যাও এখন শুনতে। বাবার উনি আবার কাহিনী বলতেছে। স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। জি বলেন বলেন, শুনতে চাই। স্যার আমার এক ফ্রেন্ড হচ্ছে, ও লিংক দিয়ে জুম অ্যাপে এই যে আমার কথা শুনবে। হ্যাঁ বলেন, জি কি বলতেছিলেন? স্যার জুম হ্যালো, অ্যাপে স্যার লিংক দিয়ে ঢুকতে পারতেছে না। লিঙ্ক দিয়ে ঢুকতে পারতেছে না? ও জি আচ্ছা, স্যার। সরি। তাহলে লিঙ্ক দিয়ে ঢুকতে পারতেছে না, তাহলে ওনাকে আসতে হবে হচ্ছে, আমি তাহলে আচ্ছা ঠিক আছে, উনি কি আমার ক্লাসেই না? জি স্যার। তার আইডি এর কোড নাম্বারটা দিলে হবে স্যার। হ্যাঁ দিচ্ছি, আমি ওইখানে আইডি দিচ্ছি। 82490586 কারো জুম অ্যাপে ডাইরেক্ট না ঢুকলে অ্যাপ হিস্টোরি রিসেট করলে আবার ঢুকবে পরবর্তীতে। জুমের অ্যাপ হিস্টোরি ডিলিট করতে হবে। ঠিক আছে। CHDX
আমি আইডিয়ার পাসওয়ার্ডটা ওইখানে দিয়ে দিছি, দেখবেন ওইখানে নিচে দেওয়া আছে, আপনাদের যে লিঙ্কটা দিছি লিঙ্কের নিচে দেওয়া আছে, আমাকে বলেন যে ওইখান থেকে দেখতে। তো যাই হোক, আমরা আমাদের পড়াটা শুরু করি। তো আমরা লাস্ট ক্লাসে যেটা শুরু করছিলাম, কন্ট্রাক্ট নিয়ে আলোচনা শুরু করছিলাম। তো কন্ট্রাক্ট নিয়ে আলোচনার ক্ষেত্রে যেটা বলছিলাম যে কন্ট্রাক্টটা হচ্ছে এক বা একাধিক পক্ষের মধ্যে একটা চুক্তি, কোনো একটা কাজ করে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়। তো সেখানে কন্ট্রাক্টের মধ্যে আমাদের অনেকগুলো ভাগ ছিল। সো আমরা প্রথম যে ভাগটা সেটা নিয়ে আলোচনা করছিলাম, লামসাম কন্ট্রাক্ট। লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে যেটা হয় যে 100 কোটি টাকার বিনিময়ে একটা কাজ করে দিবে, তার মানে একটা ফিক্সড অ্যামাউন্টের বিনিময়ে একটা কাজ করে দেওয়া, এটা হচ্ছে লামসাম কন্ট্রাক্ট। মানে আগে থেকেই একটা টেন্ডার হবে, টেন্ডারে মানুষ বিড করবে এবং সেই টাকাটা যে কত টাকা খরচ হবে এই প্রজেক্টের পিছনে সেটা কিন্তু আমি জানতে পারি, এটা হচ্ছে লামসাম কন্ট্রাক্ট। তো আজকে আমরা যে কন্ট্রাক্টটা শিখবো সেটা হচ্ছে আইটেম রেট কন্ট্রাক্ট। আইটেম রেট কন্ট্রাক্টের যে জিনিসটা হচ্ছে, আইটেম রেট কন্ট্রাক্টে আমাদের যে জিনিসটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে যে এখানে আইটেম রেটের উপর নির্ভর করে টাকাটা পেমেন্টটা হয় আর কি। কথা বুঝতে পারছেন? সাপোজ ধরেন যে একটা কলাম করতে, ধরে নেন যে একটা কলাম করতে আমার 10,000 টাকা লাগবে, ঠিক আছে? আমি একটা কলামে যে যে কাজটা আমি করতে দিয়েছি আমাকে, কন্ট্রাক্টটা আমি পাইছি, সেটা করতে 10,000 টাকা লাগবে। এখন এরকম 30টা কলাম আছে, ঠিক আছে? তার মানে কি 30টা কলাম করতে কত লাগলো? 30 গুণ হচ্ছে 10,000 টাকা। তো এই পেমেন্টটা কিন্তু ওনার আপনাকে দিয়ে দিবে কাজ শেষে। তার মানে একটা জিনিসের প্রাইসের উপর করে টোটালটা কি হবে এস্টিমেশন করে আপনাকে পেমেন্টটা করে দিচ্ছে, এটাই হচ্ছে আইটেম রেট কন্ট্রাক্ট। এখানে কিন্তু চুক্তিবদ্ধ বলা থাকবে না যে আপনাকে সামগ্রিকভাবে 100 কোটি টাকা দিয়ে দিবে, এরকম না। আপনি যতটুকু কাজ করবেন আপনি ততটুকুর পেমেন্ট পাবেন। ধরে নেন 100টা কাজ, ঠিক আছে? প্রত্যেকটা কাজের মূল্য হচ্ছে 1 টাকা। এখন মনে করেন আপনি একজন কন্ট্রাক্টরকে দিলেন, তিনি 50টা কাজ করলো। 50টা কাজ করার পরে তার সাথে আপনার মনোমালিন্য হলো, তাকে আপনার ভালো লাগলো না, কাজটা ভালো লাগলো না, আপনি তাকে বিদায় করে দিলেন। তাহলে সে কি করলো? 50% কাজ করলো, মানে 50টা কাজ করে দিছে তাকে। তখন আপনি তাকে কত টাকা দিবেন? 50 টাকা দিবেন। আর বাকি 50% মানে 50 কাজ করার জন্য আরেকটা কন্ট্রাক্টরকে নিবেন। বুঝতে পারছেন কথা? তার মানে এখানে কিন্তু যে অপশনটা আছে কি, অপশনটা হচ্ছে যে যতটুকু কাজ করবে আমি তাকে ততটুকু পেমেন্ট করব, ঠিক আছে? মানে একটা ইউনিট প্রাইসটাকে কি করব? মাল্টিপ্লাই করব কোয়ান্টিটি অফ ওয়ার্ক, ঠিক আছে? সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল কস্টটা বের হয়ে যাবে, এটাই হচ্ছে কথা। তো চলেন আমরা দেখি কি লিখছে যে আইটেম রেট কন্ট্রাক্টটাকে আরেকটা নাম হচ্ছে শিডিউল কন্ট্রাক্ট, মনে রাখবেন। ইন দিস কন্ট্রাক্ট দ্য কন্ট্রাক্টর আন্ডারটেক্স দ্য এক্সিকিউশন অফ ওয়ার্ক অন অ্যান আইটেম রেট বেসিস। এই ধরনের কন্ট্রাক্টে কন্ট্রাক্টর কাজটা নেয় হচ্ছে আইটেম রেট বেসিসের উপর, ঠিক আছে? যে প্রতি কাজের জন্য কত করে সেটা একটা রেট থাকে। যে আমি যদি এই কাজটা করে দেই, যে পার স্কোয়ার ফিট এই কাজটা করে দিলে 50 টাকা, এখন আপনি যদি 3000 স্কোয়ার ফিটের কাজ করেন তাহলে 3000 গুণ হচ্ছে 50 টাকা আপনাকে ওই মালিক পক্ষ দিয়ে দিবে। আর আপনি যদি 2000 করেন তাহলে 2000 গুণ হচ্ছে 50 টাকা, যে টাকা হয় সেটা আপনাকে মালিক পক্ষ দিয়ে দিবে, এটাই হচ্ছে কথা, ঠিক আছে? যে পার স্কোয়ার ফিটের হিসাবটা থাকবে, এরকম থাকবে। The payment to the contractor is made on the basis of detailed measurements of different items of work actually done by him. পেমেন্টটা করা হয় কাজ করছে নিজে ততটুকুর উপর, ঠিক আছে? মনে করেন যে একটা কাজ করতে আমি অনেক ধরনের লোক আনলাম, যে মনে করেন একটা বিল্ডিং বানাবো, তো বিল্ডিংটা কনস্ট্রাকশন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে দিলাম। এখন আবার বিল্ডিং এর মনে করেন যারা গ্লাস লাগাবে, যে জানালার যে কাজগুলো করবে, থাই গ্লাস লাগাবে, সেটা করার জন্য আমি আরেকজনকে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে সে যতটুকু কাজ করবে আমি ওই যে গ্লাস যারা লাগালো, থাই গ্লাস যারা লাগালো, তাদেরকে সেই পেমেন্টটা দিয়ে দিব। যে আচ্ছা একটা থাই গ্লাস লাগালে সে কত নিবে, থাই গ্লাসের মূল্য কত, মজুরি কত, সেটা জানলেন আপনি। এখন আপনার যতগুলো জানেন, মনে করেন 50টা জানেন, তাহলে ওই একটা করতে কত টাকা খরচ হচ্ছে, গুণ হচ্ছে 50, সেটা তাকে দিয়ে দিবেন, ঠিক আছে? আলাদা আলাদা করা যায়, সেটা হচ্ছে মেইন কথা। এখন এটা হচ্ছে বর্ণনা। এবার আইটেম রেটের সুবিধার মধ্যে আমি যে দেখেন একটা জিনিস লক্ষ্য রাখেন, যখন আমি লামসাম কন্ট্রাক্টটা করছি, লামসাম কন্ট্রাক্টে কি হয়, আগে থেকে একটা কন্ট্রাক্ট ডকুমেন্ট থাকে, সেখানে একটা ডিজাইন থাকে, সেই ডিজাইনের উপর ভিত্তি করে মনে করেন আমি একটা ফ্লাইওভার করবো গুলশান থেকে মহাখালী, সেই ফ্লাইওভার একটা ডিজাইন থাকবে, সেই ডিজাইনের উপর ভিত্তি করে কন্ট্রাক্টর কি করবে, একটা টাকা বিট করবে, যে আমি এই কাজটা করে দিবে 100 কোটি, আমি এই কাজটা করে দিবে 120 কোটি, ঠিক আছে? এই জিনিসটা হয়। তো জিনিসটা হচ্ছে কি, যে আগে থেকে একটা কমপ্লিট ডিজাইন থাকতে হবে। এখন মনে করেন যে আপনি একটা বিল্ডিং করবেন, মনে করেন একটা বিল্ডিং করবেন, অ্যাপার্টমেন্ট বিল্ডিং, তো আপনি একটা পূর্ণাঙ্গ ডিজাইন তাকে দিয়ে দিতে হবে। লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা যেটা আগের ক্লাসে শিখছি, লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ ডিজাইন আপনাকে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলে কি হবে, কন্ট্রাক্টর সেই ডিজাইন অনুযায়ী আপনাকে বিট করবে, বলে দিবে যে আচ্ছা 50 কোটি টাকা দিলে আপনি আপনার কাজটা করে দিব। তো আপনি এগ্রি হয়ে গেলেন। এখন কাজ করার সময় মনে করেন যে আপনার সিদ্ধান্ত ছিল যে প্রত্যেকটা ফ্লোরে আপনি মোজাইকের কাজ করবেন, কিন্তু কাজ যখন করতেছে তখন আপনার মনে হয় মোজাইক নিয়ে কোনো লাভ নেই, আমি আমি টাইলস বসাবো, ঠিক আছে? এখন যখন আপনি কন্ট্রাক্টরকে বলবেন, কন্ট্রাক্টর কিন্তু বেঁকে বসবে,
কারণ সে বলবে যে আপনি আমাকে প্রথমে কন্ট্রাক্টটা যখন দেন তখন আপনি বলছেন যে আপনি মোজাইকের কাজ করবেন, এখন আবার কেন টাইলসের কাজ করবেন, তার মানে আমাকে এখন পেমেন্ট বাড়ায় দিতে হবে, আমি ওই 50 কোটি টাকার মধ্যে এটা করতে পারবো না। ঠিক আছে, তখন বলবেন কত বাড়ায় দেবেন, একটা ক্যাচার লাগবে আপনার সাথে, কিন্তু কন্ট্রাক্টরের একটা ঝামেলা আছে। তার মানে ডিটেল ড্রয়িং বল আর মনে করেন যে বিভিন্ন স্পেসিফিকেশন বলেন, সেটা কিন্তু লামসাম কন্ট্রাক্টে আগে থেকেই করতে হবে, নয়তো কিন্তু পরে ঝামেলা হবে। যদি ড্রয়িং না থাকে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, কিন্তু আইটেম রেট কন্ট্রাক্ট মানে এই কন্ট্রাক্টের ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতন কাজ করতে পারবেন। ঠিক আছে, মনে করেন আপনি আচ্ছা ওরা ফাউন্ডেশন করে ফেললো, এখন আপনার মনের মধ্যে ছিল যে আচ্ছা মোজাইক করবে, এখন আপনার সিদ্ধান্ত হলো যে না আমি সব কন্ট্রাক্টরকে বলে দেন। ওই সময় তো স্যার কি বলতেছেন, আমাকে কিছু বলতেছেন? আপনার মাইক্রোফোনটা অফ করে রাখেন, কোশ্চেন করলে অন করেন। দেখেন যেটা বলতেছিলাম যে দেখেন যেটা বলতেছিলাম যে মনে করেন আপনার চিন্তা ছিল যে মোজাইক করবেন, কিন্তু আপনার যখন ফাউন্ডেশনের কাজ শেষ হলো, বিল্ডিং এর কাজটা শুরু করবে, ঠিক আছে, শেষে দিয়ে কাজ চলে আসলো, তখন আপনার মনে হয় মোজাইক করে লাভ নেই, আমি টাইলস করবো। তখন আপনি যদি কন্ট্রাক্টরকে বললেন যে ভাই আমি মোজাইক করবো না, প্রথমে ভাবছিলাম মোজাইক করবো, এখন আমি টাইলস করবো, তখন কন্ট্রাক্টর আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কত করে দিবেন, তো আপনি একটা নেগোসিয়েশন আসবেন যে আচ্ছা পার স্কয়ার ফিট এত টাকা লাগবে, তাহলে টোটাল ফ্লোর কত, ঠিক আছে, ওই স্কয়ার ফিটের পেমেন্ট আপনি কন্ট্রাক্টরকে দিয়ে দিবেন। কথা বুঝতে পারছেন, কারণ সে কন্ট্রাক্টর স্যার যতটুকু কাজ করবে সে ততটুকু পেমেন্ট পাবে। বলেন স্যার মোজাইকের রেট বেশি নাকি টাইলসের রেট বেশি? কিসের রেট বেশি বলেন, আপনি বলেন। স্যার পার পার স্কোয়ার মিটার, মানে এই যে আমরা যখন আইটেম অনুযায়ী দিব দিব স্যার, ওই ক্ষেত্রে মানে টাইলসের রেট বেশি, এটা স্কয়ার ফিটের উপর ডিপেন্ড করে। স্যার ঈদের আগে স্যার হয়েছে, ঈদের কয়েকদিন আগে স্যার। দেখেন আপনার শুনেন, আচ্ছা আমাদের আমি তো উদাহরণের জন্য মোজাইক আর টাইলস নিয়ে আসছি, ঠিক আছে, আপনারা যদি কতক্ষণ মাইক অন মাথায় করেন যদি তোমার এগুলা ইয়া উঠতেছে লাল। কি বলতে হয় কারে কি জি জি স্যার, ওটা স্যার ভাই, আপনি ঠিকভাবে কথা বলেন। তখন একটা সাদা উনি তো আমার সাথে কথা বলতেছেন, উনি অন্য আরেক স্যারের সাথে কথা বলতেছে। যাক আপনি যেটা বলছেন যে মোজাইকের রেট বেশি না। লাল হচ্ছে না, অনেকে বলতেছে যে এগুলো হয় গরমের জন্য। জি স্যার। জি জি স্যার আইটেমের কাজগুলো তো ওয়ার্ক অর্ডারে সবকিছু ডিটেইলস লেখা থাকে। আমি বলি যেটা হচ্ছে আইটেম রেটে, হ্যাঁ আমি বলি আইটেম রেটে ডিটেলস লেখা থাকে, কেন বলি যে একটা ডিজাইনের ব্যাপারটা, যেমন যেটা হচ্ছে আমাদের আগে যেটা বলছিলাম লামসাম কন্ট্রাক্ট, সেই লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছিল যে লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে আগে থেকে আপনি যদি ডিজাইন করে দেন, কন্ট্রাক্টররা সেই ডিজাইন অনুযায়ী আপনাকে টাকা বিড করবে, ঠিক আছে। আর আইটেম রেটে কিন্তু ওই বিডিং সিস্টেমটা নাই, ঠিক আছে, তার মানে আগে থেকে কিন্তু ড্রয়িংটা লাগতেছে না, ঠিক আছে, কারণ এখানে কোনো বিডের সিস্টেম নাই। তো এখানে স্পেসিফিকেশন বলা থাকবে, একটা প্রিলিমিনারি একটা ড্রয়িং থাকবে, কিন্তু এক্সাক্ট একদম সবকিছু না বললেও হবে, ঠিক আছে, মানে একদম অ্যাকুরেট যেমনটা লাগে হচ্ছে লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু সেটা লাগে না। এক্ষেত্রে আপনি যেভাবে কাজ করতে চাইবেন, ঠিক আছে, আপনি বলে দিবেন আগে থেকে, কন্ট্রাক্টর সেভাবে কাজ করতে পারবে, এবং আপনি যদি মডিফাই করতে চান, ঠিক আছে, কন্ট্রাক্টর মডিফাই করে দিবে। এখন মডিফাই করতে গিয়ে যে টাকা খরচ হচ্ছে সেটা আপনি দিয়ে দিবেন। কথা বুঝতে পারছেন? তো যেহেতু এখানে বিডিং অপশন নাই, সেহেতু আগে থেকে কিন্তু ড্রয়িং এর ব্যাপারগুলো অতটা বেশি গুরুত্বপূর্ণ না। ড্রয়িংটা আপনি কন্ট্রাক্টটা সাবমিট করার মানে কন্ট্রাক্টটা দেওয়ার পরও করতে পারেন আর কি। এটা হচ্ছে মেইন কথা। ড্রয়িং শেষের দিকে লাগবে, ড্রয়িং একেবারে লাগবে না, লাগবে অবশ্যই লাগবে। তো এখানে প্রথম যে সুবিধা সেটা লেখেন, ইন দিস টাইপ অফ কন্ট্রাক্ট দেয়ার ইজ নো নিড ফর ডিটেল ড্রয়িং এট দ্য টাইম অফ অ্যালটিং কন্ট্রাক্ট অ্যাজ ইন দ্য কেস অফ লামসাম কন্ট্রাক্ট। এটার অর্থ হচ্ছে যে যখন আমি কন্ট্রাক্টটা বরাদ্দ করব, মানে কন্ট্রাক্টরকে আমি উপহার দিব, কন্ট্রাক্টটা সাইন করে ফেলবো, তখন কিন্তু যেমনটা ডিটেল ড্রয়িং এর প্রয়োজন ছিল লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে, কারণ ডিটেল ড্রয়িং যদি না থাকে তাহলে কিন্তু যে বিডার বিড করতে পারবে না। কিন্তু আইটেম রেটে তো বিডিং কোনো অপশন নাই, সেখানে যে যতটুকু কাজ করবে সে ততটুকু পেমেন্ট পাবে। তো এক্ষেত্রে ওই ডিটেল ড্রয়িংটা প্রয়োজন হয় না। দ্য ডিটেল ড্রয়িং ক্যান বি প্রিপেয়ার আফটার দ্য কন্ট্রাক্ট ইজ রিওয়ার্ডেড, ঠিক আছে, অ্যাওয়ার্ডেড। যেটা আমাদের ডিটেল ড্রয়িংটা আপনি পরেও করতে পারেন, আপনি চুক্তি করে ফেললে কন্ট্রাক্টরের সাথে আস্তে আস্তে করতে পারেন, সমস্যা নেই। যে আপনি আইটেম রেটে কাজ করবেন, হ্যাঁ উনি বলে যে আমি কাজ করবো, তখন আপনি আস্তে আস্তে যে তাকে বলে দিলেন যে কাজটা এরকম হবে, কিন্তু ড্রয়িংটা পরে দিলেন, সমস্যা নেই। 2 নম্বর হচ্ছে চেঞ্জেস ইন ড্রয়িং এন্ড কোয়ান্টিটিস অফ ইন্ডিভিজুয়াল আইটেমস ক্যান বি মেড অ্যাজ পার রিকোয়ারমেন্টস উইথিন অ্যাগ্রিড লিমিটস। এটার অর্থ হচ্ছে যেমন মনে করেন আমি একটা বারান্দা করতেছি, ঠিক আছে, মনে করেন সাপোজ ধরে নেন যে আমার সেতুর উপর লাইটিং,
ঠিক আছে, লাইটিং করবো যে 6 মিটার পর পর আমি ভাবছি যে 6 মিটার অন্তর আমার 2টা লাইট বসবে, ঠিক আছে। কিন্তু একটা সময় দেখা গেল যে না, 6 মিটার পর পর 2টা লাইট না বসে যদি 5 মিটার পর পর 2টা লাইট বসে তাহলে আলোটা ভালো হয়, ঠিক আছে। এখন কাজটা যখন শুরু হয়ে গেছে, কন্ট্রাক্টর কাজ করে ফেলছে অনেকগুলো, 6 মিটার পর পর 2টা লাইট বসানো শুরু করবে, তখন যদি আপনি তাকে বলেন যে 5 মিটার পর পর বসা, তো লামসাম কন্ট্রাক্টে সে কিন্তু কি করবে, সে কিন্তু একটু বাধা দিবে, একটা বাকবিতন্ড হবে, সেরকম বলবো যে না, পেমেন্ট বাড়ায় দিতে হবে, কারণ আপনি 1 মিটার করে কমাচ্ছেন, আমার কিন্তু এখন লাইট বেশি লাগবে, ঠিক আছে। সেক্ষেত্রে মনে করেন যে আমাকে পেমেন্ট বাড়ায় দিতে হবে। তো আইটেম রেট কন্ট্রাক্টে কিন্তু এসব কোনো বাকবিতন্ড হবে না, কারণ সে যত লাইট বসাবে তার পেমেন্ট তত বাড়বে। একটা লাইট বসাতে মনে করেন যে 5,000 টাকা লাগলো, তাহলে 2টা লাইট বসাবে, মানে যত লাইট বসাবে তো 5,000 গুণ হবে, ঠিক আছে। তো আইটেম রেটে কিন্তু এই ঝামেলাটা নেই। তার মানে আপনার যদি কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ান্টিটি বা ড্রয়িং এ কোনো কিছু চেঞ্জ করতে হয়, আইটেম রেটে সেই সুযোগ সুবিধাটা দিয়ে দেয়, ঠিক আছে। ওই যতটা মনে করেন যে লামসামে যদি আমি করতে যাই তাহলে কিন্তু কন্ট্রাক্টরের সাথে একটা বাকবিতন্ড হয়, সে একটা ঊর্ধ্বে একটা প্রাইস চেয়ে বসে, ঠিক আছে, এরকম আর কি, যে বলে যে আমাকে এত টাকা দিতে হবে, অনেক টাকা, কারণ আপনি জানেন যে তাকে দিয়ে কাজ করাতে হবে। এখন এটার জন্য তার আপনি আলাদা একটা দরপত্র আহ্বান করবেন না সামান্য একটু কাজের জন্য, ঠিক আছে। তো দেখা যায় তাকে দিয়ে করবেন কিন্তু বেশি টাকা দিতে হবে। আর আইটেম রেটের ক্ষেত্রে এইসব ঝামেলা নাই, সে তুমি একটা লাইট বসাতে কত টাকা লাগে, আচ্ছা টোটাল কয়টা লাইট হলো সেটা হিসাব করো, তোমাকে পেমেন্ট দিয়ে দিবে, এটা হচ্ছে কথা। তো সুবিধা আছে এখানে। The changes in drawing and quantities of individual items, ড্রয়িং এর চেঞ্জ এবং কোয়ান্টিটিস অফ ইন্ডিভিজুয়াল আইটেম, যে কতগুলো আইটেম দরকার সেটা যদি আপনি চেঞ্জ করেন, ক্যান বি মেড, সেটা করা যায় অ্যাজ পার রিকোয়ারমেন্টস উইদিন এগ্রিড লিমিটস, আপনার কন্ট্রাক্টর সাথে যেটা চুক্তি মতো, ঠিক আছে, আমি এই পর্যন্ত আমি এটা ঠিক করতে পারবো, সমস্যা নেই, অতিরিক্ত 50টা আইটেম দিতে হবে, সমস্যা নেই, কথা বুঝছেন, এরকম আর কি। তো তারপরে যেটা হচ্ছে, জিনিসটা হচ্ছে দ্য পেমেন্ট টু দ্য কন্ট্রাক্টর ইজ মেড অন অ্যাকচুয়াল ওয়ার্ক ডান বাই হিম এট দ্য এগ্রিড রেটস। এর মানেটা হচ্ছে দেখেন, মনে করেন একটা কাজ করবেন, ঠিক আছে, আপনি একটা কাজ কন্ট্রাক্টরকে দিয়ে দিলেন, দেওয়ার পরে যেটা হচ্ছে যে কাজটার 40% করার পর আপনার কন্ট্রাক্টরটা 40% করার পরে কন্ট্রাক্টরের সাথে একটা ঝামেলা হইলো, তো সে মনে করেন যে বেঁকে বসলো বা তার সাথে আপনার সম্পর্ক খারাপ হইলো, আপনি তাকে বিদায় করে দিতে পারেন, এবং বিদায় করার সময় তাকে 40%, সে যতটুকু কাজ করছে 40% কাজ করছে, তাকে 40% এর পেমেন্টটা দিয়ে দিবেন, বাকি 60% আপনি আরেকজন কন্ট্রাক্টর দিয়ে করাইতে পারবেন, কথা বুঝতে পারছেন, এটা হচ্ছে সুবিধা। বা মনে করেন কন্ট্রাক্টর মনে করেন যে কন্ট্রাক্টরের যে সিকিউরিটি মানিটা স্যার থাকে স্যার, সেটা তো 40% থেকে কি ডিডাক্ট হবে সিকিউরিটি মানিটা? হ্যাঁ, 40% এর ক্ষেত্রে আমি যেটা বলি, হ্যাঁ অবশ্যই ডিডাক্ট হবে। সে যত, তারপরে মনে করেন আমাকে মনে করেন সিকিউরিটি মানি সে 50 কোটি টাকা দিল, তার পেমেন্টটা হইলো মনে করেন 200 কোটি টাকা, ঠিক আছে, 40% কাজের জন্য 200 টাকা, আমি 150 কোটি টাকা দিয়ে দিব যে আপনি চলে যান, ঠিক আছে, এরকম আর কি, কথা বুঝতে পারছেন, জিনিসটা হচ্ছে এরকম। এরকম অনেক ক্ষেত্রে হয় কি, মানে সিকিউরিটি মানিটা রাখে আসলে মূলত যে অনেকে মনে করেন সিকিউরিটি মানিটা না দিলে মনে করেন কাজটা শুরু করতে চায় না, টাকাটা একটু মেরে দিতে চায় ইনিশিয়াল কিছু পেমেন্ট পাওয়ার পরে, ঠিক আছে। তো মানে দেখা যায় যে সিকিউরিটি মানি একটা রাখে, তারপরে কাজ শুরু করার জন্য কিছু টাকা দেয়, ঠিক আছে, এরকম আর কি। তো যাই হোক, এটা পরে আমরা আলোচনা করবো বিস্তারিত পরে। তো জিনিসটা হচ্ছে কি, যে যদি আপনার কন্ট্রাক্টরের সাথে যদি ঝামেলা হয়, ঝামেলা হলে যেটা হচ্ছে আপনি কিন্তু করতে পারেন, যেমন 80% কাজ করে ফেললো, মনে করেন কন্ট্রাক্টর মনে করেন যে ইন্তেকাল করলো বা কন্ট্রাক্টর মিসম্যানেজমেন্টের কারণে ঝামেলা হইলো, ঠিক আছে, সে কাজটা বন্ধ রইলো, তাহলে তাকে 80% এর টাকাটা দিয়ে দেন, বাকি 20% কাজ আপনি অন্য একটা কন্ট্রাক্টরকে দিয়ে করতে পারেন, এরকম আর কি। যে যতটুকু কাজ করবে তাকে ততটুকু পেমেন্ট দিবে, ঠিক আছে, কন্ট্রাক্টরের কাজ হচ্ছে এটা, কথা বুঝতে পারছেন, এটাই হচ্ছে সুবিধা, মেইন সুবিধা। এবার অসুবিধার মধ্যে আসে, অসুবিধার মধ্যে প্রথম যে জিনিসটা হচ্ছে লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে, কিন্তু লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন বিডাররা যখন বিড করে তখন কিন্তু মালিক পক্ষ জানতে পারে যে আমার এই কাজটা করা হয়ে গেলে আমার কত টাকা দিতে হবে, যে আমি একটা বিল্ডিং বানাবো মনে করেন, তো বিডাররা বিড করতেছে মনে করেন 80 কোটি টাকা, তার মানে আমি বুঝতে পারলাম যে আমার কাজটা শেষ হলে কন্ট্রাক্টরকে আমরা 80 কোটি টাকা দিতে হবে, কিন্তু আইটেম রেট কন্ট্রাক্ট তো আমি আগে থেকে জানি না যে কত টাকা দিতে হবে, বুঝতে পারছেন কথা, আইটেম রেট কন্ট্রাক্টে আমি কিন্তু জানি না, কারণ হিসাবটা হবে যে ইউনিট রেটের উপর, ঠিক আছে, সে কতটুকু কাজ করছে এটার উপর। এখন মনে করেন একটা ঠিক আছে, আমি এখন আন্দাজ করছি 20 কোটি টাকা লাগবে, আমি কাজ করার সময় আমি ইচ্ছা মতন ডিজাইন চেঞ্জ করলাম, আমার ইচ্ছা মতন ফ্যাসিলিটি লাগাইলাম, লাগানোর পরে যখন আমি হিসাব করলাম শেষের দিকে, তখন দেখা গেল যে 50 কোটি হয়ে গেছে, আমি আন্দাজ করছি 20 কোটি, কিন্তু এখন দেখা গেছে 50 কোটি, ঠিক আছে, এখানে 30 কোটি টাকা কি বেশি লাগবে, স্যার ওপেন করা আছে এখানে স্যার। একটা ডিফিকাল্টির মধ্যে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো ঢাকায় আছি স্যার। হয়েছে কাজ জি আচ্ছা স্যার। আমার দোকানে
উনি ওয়েট মাইক্রোফোনটা অফ করেন, ঠিক আছে? উনি ক্লাসে এসে উনি স্যারের সাথে কথা বলতেছে। সবাই আনমিউট করেন, যখন কোশ্চেন করতে ইচ্ছা হয় তখন মিউট করবেন। শুনেন, তারপরে যেটা হচ্ছে, যেটা বলতেছিলাম যে কি জানি বলতেছিলাম, ভুলেই তো গেছি। ও আচ্ছা, যে এখন মনে করেন 20 কোটি টাকা আমি আন্দাজ করে রাখছি, কিন্তু আমি ইচ্ছা মতন ড্রয়িং করছি ডিটেল, মানে আমি অনেক হাইফাই করে করতে গেছি, ফ্যাসিলিটি সমৃদ্ধ করে করতে গেছি, তখন দেখলাম যে শেষে বিল আসলো 50 কোটি। তার মানে আমি একটা ডিফিকাল্টির মধ্যে পড়লাম, ফাইন্যান্সিয়াল একটা ডিফিকাল্টির মধ্যে পড়লাম। তো জিনিসটা এখানে কিন্তু প্রধান অসুবিধা, ঠিক আছে? আপনি যদি বুঝে শুনে হিসাব না করেন, এক্সপেন্সটা অনেক বেড়ে যায় এই আইটেম রেটে, ঠিক আছে? দ্য টোটাল কস্ট অফ ওয়ার্ক ক্যান অনলি বি নোন আপন কমপ্লিশন। টোটাল কস্টটা কিন্তু আপনি কাজ শেষে জানতে পারবেন। As such, the owner may face financial difficulty if the final cost increases substantially. ঠিক আছে? তো ওনার যে মালিক পক্ষ, তিনি কিন্তু ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টির মধ্যে পড়ে যান, ঠিক আছে? যদি খরচটা অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে? যত খরচ হবে তত আপনি পেমেন্ট করতে হবে। তারপর দেখেন, additional staff is required to take detailed measurements of work done for releasing payments to the contractor. এর মানেটা হচ্ছে দেখেন, যেহেতু কন্ট্রাক্টর যতটুকু কাজ করবে আমি তাকে ততটুকুই পেমেন্ট দিব, তত টাকা পেমেন্ট দিব, ঠিক না? তো কন্ট্রাক্টরের কাজের একটা হিসাব থাকা দরকার। এখন মনে করেন কন্ট্রাক্টরের সাথে আপনার ফোনে ফোনে কথা হয় যে হ্যাঁ স্যার আমি করে ফেলছি, এই যে শুভ উদ্বোধন করে ফেললাম, দিয়ে ফেললাম, আপনি আমাকে পেমেন্ট দিবেন। এখন আপনি কোনো হিসাব রাখলেন না, ঠিক আছে? দেখা গেল যে একটা ফ্লাইওভারের মধ্যে 100টা লাইটিং করা দরকার, লাইট করা দরকার। সে বললো যে হ্যাঁ স্যার করে ফেলছি, 100টা বসে ফেলছি, আপনি পেমেন্ট 100টা দিয়ে দিলেন, ঠিক আছে? আপনি চেক করলেন না, দেখা গেল সেতুতে গিয়ে দেখলেন 80টা লাইট। তার মানে কি আপনি 20টা লাইটের দাম কিন্তু এক্সট্রা দিয়ে ফেলছেন। তার মানে এই যে সে যে কাজটা কি ঠিকভাবে করছে কিনা এটা তদারকি করার জন্য এক্সট্রা কিছু স্টাফ লাগবে, নিযুক্ত করতে হবে, যারা কি করবে, কাজ শেষে তারা তদারকি করতে যাবে যে আমার ডকুমেন্ট অনুযায়ী যে পরিমাণ কাজ করা দরকার ছিল, যেভাবে কাজটা করা দরকার ছিল, কন্ট্রাক্টর সেভাবে কাজটা করছে কিনা। যদি ভুল পায় তাহলে তারা কন্ট্রাক্টর দিয়ে আবার করাবে, কন্ট্রাক্টর তখন নিজের টাকা দিয়ে ওই ভুলটা সংশোধন করবে। কথা বুঝতে পারেন? সেটাকে আপনি দিবেন না। কন্ট্রাক্টর যদি ভুল করে, সে যদি ইচ্ছা করে চুরি চামারি করতে যায়, যেমন মনে করেন 5 ফিট পর পর আপনি লাইট দিতে বলছেন, সে 7 ফিট পর দিয়ে দিল, তাহলে পরে ওটা ও বুঝবে, ও ঠিক করে দিবে, ওর টাকা দিয়ে করে দিবে। কথা বুঝতে পারছেন? তার মানে কি চেকিং এর একটা ব্যবস্থা থাকতে হবে। এই চেক করার জন্য যেসব স্টাফ আপনি নিবেন তাদের একটা পেমেন্ট আছে, তারা অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার হইতে হবে। তারা গিয়ে তো ফিল্ড ওয়ার্কে গিয়ে মনে করেন একটা সার্ভে করবে, ফাইনাল একটা সার্ভে হবে, তারা মিলাবে ডকুমেন্টের সাথে, আমার টেন্ডার ডকুমেন্টের যে কন্ট্রাক্ট ডকুমেন্ট আছে, কন্ট্রাক্ট ডকুমেন্টের সাথে সকল কিছু মিলাবে, স্পেসিফিকেশন অনুযায়ী সবকিছু দেখবে যে আচ্ছা লাইটিং এর কি অবস্থা, আমার শোল্ডারের কি অবস্থা, ঠিক আছে, কার্ভটা কি হয়েছে, সুপার এলিভেশন কিরকম দিচ্ছে রাস্তার, এগুলো সবকিছু দেখবে, ঠিক আছে? তো এগুলো সবকিছু দেখার পর যদি কোনো ভুল পায় তাহলে কন্ট্রাক্টরকে কমপ্লেন করবে, সে কিন্তু দিবে না। এবং দেখবে যে কন্ট্রাক্টর কয়টা লাগাইছে লাইট। এখন যদি লাইট দেখে 80টা লাগাইছে, তাহলে 80টারই বিল করবে, ঠিক আছে? 100টার বিল করবে না। কথা বুঝতে পারছেন? সে যতটুকু কাজ করছে ততটুকু বিল করবে, এটা হচ্ছে কথা। তার মানে এই যে হিসাবটা নিবে, কন্ট্রাক্টর ভুল করলো না ঠিক করলো, কতটুকু কাজ করলো, এই যে হিসাব করলো গুলো নিবে, এগুলোর জন্য অ্যাডিশনাল স্টাফ লাগবে। সো অ্যাডিশনাল স্টাফকে আপনার পেমেন্ট দিতে হবে, এটা হচ্ছে ঝামেলা। কিন্তু লামসাম কন্ট্রাক্টে কিন্তু এইসব স্টাফ লাগতো না। And an staff is required to take detailed measurements of work done for releasing payments to the contractor. ঠিক আছে? পেমেন্ট দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? অ্যাডিশনাল স্টাফের ব্যবস্থা থাকতেই হবে। লাস্ট যেটা, এক্ষেত্রে যেটা হয়, এই আমাদের আইটেম রেট কন্ট্রাক্টে যে ঝামেলাটা হয়, যেহেতু কাজ কমপ্লিট হওয়ার উপর টাকা নির্ভর করে, যে আমার একটা কলম হয়ে গেল 10,000 টাকা হয়ে গেছে মনে করেন, 2টা কলম 20,000 টাকা, 3টা কলম 30,000 টাকা, মানে যতগুলো কলম হবে তত দাম বাড়বে, একটা মাল্টিপ্লাই হবে। এখন মনে করেন রাতের বেলা কাস্টিং হবে, তো আপনি মনে করেন ঘুমে আপনি টায়ার্ড, আপনি যাবেন না, সেই সময় কি করলো কন্ট্রাক্টর, মনে করেন নিম্নমানের ম্যাটেরিয়াল ইউজ করে সেটা ঢালাই দিয়ে দিল, স্ল্যাব ঢালা দিয়ে দিল, তো সেখানে মনে করেন 2-3 হাজার টাকা কি হলো তার পকেটে চলে আসলো। মনে করেন খরচ হওয়ার কথা, নর্মালি ভালো ম্যাটেরিয়াল দিয়ে খরচ হওয়ার কথা 10,000 টাকা, এখন সাপোজ খরচ হলো 7,000 টাকা, ঠিক আছে? তার মানে কি 3,000 টাকা নিম্নমানের ম্যাটেরিয়াল ইউজ করছে, বা ধরে নেন 5,000 টাকা তার পকেটে, কিন্তু সে বিল করবে কি, বিল তো 10,000ই করবে। আপনি তার কলম ভেঙে চেক করবেন না বা স্ল্যাব ভেঙে চেক করবেন না যে ঠিক করছে নাকি, যেগুলো ফিজিক্যালি দেখে মনে বোঝা যায় না সেগুলো ক্ষেত্রে চোরামি গুলা করে। তার মানে আপনাকে একদম সার্বক্ষণিক কি করতে হবে, তদারকি করতে হবে, নয়তো কি করবে, সে নিম্নমানের ম্যাটেরিয়াল ইউজ করে আপনাকে একটা গোজামিল বুঝিয়ে দিবে যে এই যে স্যার আমি তো কাজ করছি, এবার বিল দেন আমাকে, ঠিক আছে? কারণ সে যতটুকু, সে 10টা কাজ করলে 10টা পেমেন্ট দিবে। এখন 10টা কাজ করতে গিয়ে সে কি ফার্স্ট ক্লাস ম্যাটেরিয়াল ইউজ করছে কিনা, সবগুলোতে একই রকম ম্যাটেরিয়াল ইউজ করে, এটা যদি আপনি তদারকি না করেন তাহলে সে খারাপ ম্যাটেরিয়াল গুলো ইউজ করবে, এটাই হচ্ছে অসুবিধা। তো সেজন্য the chances of using inferior materials to save money will encourage the contractor, ঠিক আছে? খারাপ ম্যাটেরিয়াল ব্যবহার করার প্রবণতা বাড়িয়ে দেয়।
কারণ এটা করলে কি হয়, কন্ট্রাক্টর টাকা বাঁচাতে পারে। একটু পর্যন্ত যে পড়লাম, এর মধ্যে যদি কোনো ঝামেলা থাকে তাহলে আমাকে বলতে পারেন, আদারওয়াইজ আমরা মানে কুইজ নিয়ে আলোচনা শুরু করব। যারা ক্লাসে ছিলেন, ঝামেলা নেই স্যার। স্যার সমস্যা নেই, ইজি আছে। যারা ছিলেন না, যারা একটু ইয়ে ছিল মিস, মানে আপনাদের কানেকশনে স্যার, ঝামেলা আমরা হয়েছে, বুঝতে পারছি, স্যার। পরবর্তীতে আপনারা ভিডিও দেখে নেবেন, ঠিক আছে, সমস্যা নাই। আর এটা হচ্ছে আমরা নেক্সট উইকে ইনশাল্লাহ পড়বো এটা নিয়ে, এবং নেক্সট উইকে আমরা এখান থেকে যে কোশ্চেনটা হবে সেটা আমরা বলে দিব। এখানে কোনো চ্যাটের মধ্যে কোনো রোল নাম্বার দেওয়ার কোনো দরকার নেই, এখানে কোনো আইডি প্রেজেন্ট দেওয়া হয় না, সব হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুমে দিতে হবে। তো যে জিনিসটা বলতেছিলাম, আপনাদের কন্ট্রাক্টের উপর কিন্তু একটা বড় একটা সেট হবে, ঠিক আছে, মানে ভালো মার্কের একটা 7 থেকে 8 একটা সেট হবে। তো ইনশাল্লাহ এটার উপর ভালোভাবে প্রিপারেশন নেন, কি ধরনের কোশ্চেন আসবে সেটা আমি বলে দিব। তো আর অ্যাসাইনমেন্ট গুলো চেষ্টা করবেন যে অ্যাসাইনমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিবেন, কারণ আমি একদম লাস্ট উইকে গিয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে একটা আলোচনা শুরু করব। মানে অ্যাসাইনমেন্ট গুলো আমি আপনাদেরকে দেখাবো, অ্যাসাইনমেন্টের অ্যান্সার গুলো কিরকম হয় সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো স্যার এটা দেখাবো, এবং অ্যাসাইনমেন্ট 2 তো লাস্ট ডেট 25/6। লাস্ট ডেট 25/6 যাই হোক, আপনি কালকে দিলে ভালো, ঠিক আছে, আপনি যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি ভালো, ঠিক আছে। জি লাস্ট ডেট জি দেওয়া স্যার। থাকবে এরকম, আপনি যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি ভালো, ঠিক আছে। এটার জমা দিয়ে দেন, ঠিক আছে। আমি একটা কথা বলে দিই, অ্যাসাইনমেন্ট কিন্তু জমা দেওয়াটাই হচ্ছে মেন জিনিস। আমি দেখবো যে অ্যাসাইনমেন্ট আমি নেই হচ্ছে যে আপনার পারফরমেন্সটা দেখার জন্য, আসলে আপনি কি চেষ্টা করছেন নাকি, ঠিক আছে, আপনি কি মানে মনোযোগী ছিলেন কিনা এটা দেখার জন্য, নাথিং এলস। কুইজটা হচ্ছে মার্ক, অ্যাসাইনমেন্টের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট মার্কস। অ্যাসাইনমেন্ট আপনি জমা দিবেন, সবগুলো অ্যান্সার আপনি অ্যাটেম্প করবেন, আপনার অ্যান্সার ভুল হইলেও আপনি মার্কস পাবেন, ফুল মার্কস পাবেন। এটা হচ্ছে মেন কথা। টাইমলি অ্যাসাইনমেন্টটা জমা দিবেন, আমার মেন কথা হচ্ছে এটা, যে টাইমলি অ্যাসাইনমেন্টটা জমা দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে মেন জিনিস। আর কুইজ যেটা, পরীক্ষাগুলো এগুলাতে ভুল হইলে আবার মার্কস কাটা, ঠিক আছে, কিন্তু অ্যাসাইনমেন্টে ভুল হইলে মার্কস কোনো কাটা নেই, ঠিক আছে। তো আপনি যেটা পারেন সেটা দিয়ে দেন, সঠিক আনসার নিয়ে আমি কিন্তু আলোচনা করবো, ঠিক আছে। সেটা একটা সময় হবে, ঠিক আছে। আমি কোশ্চেন নিয়ে আলোচনা করবো, কোশ্চেনটা কিভাবে করবো, ঠিক আছে, এমসিকিউ হবে কিভাবে, সৃজনশীল হবে, সবকিছু নিয়ে আলোচনা করবো। সো অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো করলে কিন্তু আপনার জন্য অনেক ইজি হবে মিড টার্ম পরীক্ষাটা দেওয়া, ঠিক আছে। সো অ্যাসাইনমেন্ট এবং কুইজের কোশ্চেন যেহেতু আমরা কুইজ নিব, তো কুইজটা আমি কিন্তু এই ক্লাস শুরু হওয়ার আবার মানে সেসব 10 মিনিটের মধ্যে আমি আবার চলে আসবো এখানে। এসে আমি দেখবেন যে কোশ্চেনটা এখানেও ডিসপ্লেতে থাকবে এবং গুগল ক্লাসরুমেও থাকবে। সো কোথায় থাকবে আমি বলতেছি, তার আগে যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে কুইজটা কিন্তু হচ্ছে বেস্ট অফ ওয়ান বেসিস। যারা ছিলেন প্রথমে তাদের তো বুঝছেন, আবারও বলি যে মনে করেন 3টা কুইজ নিলাম, আমি ধরে নেন 3টা কুইজ নিলাম, 3টা কুইজের মধ্যে আপনি একটাতে পাইছেন 1, আরেকটাতে পাইছেন 2, আরেকটাতে পাইছেন 10। এখন কি টোটাল 13 ডিভাইডেড বাই 3 এরকম করা উচিত ছিল আমার, কিন্তু আমি এটা করব না। ওই যে 1 আর 2 পাইছেন এটা বাদ, হাইস্ট কত পাইছেন, 10 পাইছেন না, এই 10ই কাউন্ট হবে। কথা বুঝতে পারছেন? নো অ্যাভারেজ, 3টার মধ্যে যেটাতে আপনি ম্যাক্সিমাম পাবেন সেটাই কিন্তু কাউন্ট হবে। আপনি যদি আজকের পরীক্ষা 10 পেয়ে যান, স্যার আপনি আমি পরের পরীক্ষা না আমি দিলেও দেখা চলবে। যাচ্ছে যে বলেন। স্যার একটাতে 10 পাইলাম, পেয়ে বাকি 2টা আমি যদি না দিতে পারি কোনো কারণবশত, সমস্যা নাই, তা সেই ক্ষেত্রে স্যার। সেক্ষেত্রে কোনো সমস্যা জি নেই, আপনি আজকের 10 পেয়ে গেলে পরের গুলো না দিলেও চলবে, নো টেনশন, ঠিক আছে। আপনি ওকে দিবেন স্যার, আপনার থ্যাংক ইউ ইচ্ছা, স্যার। এটা যদি দেন তাহলে আপনার ভালো, কারণ আপনি নিজের একটু ভুল, পরীক্ষা দিলে ভুল হয়, ভুল হইলে জি মনে জি করেন যার ভুল হয় না সে শিখতে পারেন, এটা হচ্ছে আমার মেইন কথা। তো জি স্যার, জিনিসটা মানে হচ্ছে, বাই চান্স যদি না দিতে দেওয়া যায় সেই হ্যাঁ ক্ষেত্রে করা। অবশ্যই অবশ্যই আপনি একটা 10 পাইলেই হবে। তো আমি রেজাল্টও দিয়ে দিব, রেজাল্ট প্রাইভেট চ্যাটে আপনারা পেয়ে যাবেন, আজকেই ইনশাল্লাহ পেয়ে যাবেন, আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন, প্রাইভেট চ্যাটে আপনাদের রেজাল্ট চলে যাবে। আর এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু পরীক্ষাটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমি পরিশ্রম দিব, আমি পরের স্লাইডে বলে দিব যে কত সময়ের মধ্যে পরীক্ষাটা, কিন্তু 15 মিনিটের মধ্যে দিতে হবে, 10 মার্কের একটা শুধুমাত্র অঙ্ক। তো আপনারা যেটা দেখবেন যে পরীক্ষাটা সাবমিট কৌশলটা দেখাই দিলে ভালো হয়। দেখেন আমি দেখান, আপনারা এই যে দেখেন, আপনারা হচ্ছে 7B, এই যে B 7B আপনাদের নর্মাল মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যেখানে যান না কেন, এই যে এরকম একটা উইন্ডো পাবেন। এটা কিন্তু আমি আমার আরেকটা আইডি থেকে আমার নিজের ইয়াতে আমি অ্যাসাইন করছি, ঠিক আছে। এই যেরকম ঢুকলে স্ট্রিমের মধ্যে দেখবেন কোশ্চেনটা চলে আসছে, লেখা থাকবে ক্লাস টেস্ট 1, এটা লেখা থাকবে, ঠিক আছে। তো সেখানে আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারেন। বেটার হয় আপনি হচ্ছে ক্লাস ওয়ার্কে চলে যান। ক্লাস ওয়ার্কে চলে গেলে এই যে এখানে দেখবেন যে চলে আসছে, ক্লাস ওয়ার্কে চলে গেলে এখানে যেমন অ্যাসাইনমেন্ট 2, এখানে দেখবেন কুইজ 1 লেখা। এই যে আমি এখনো সাবমিট করি নাই, ফাইল এখন আপলোড দিই নাই, সাবমিট করলে দেখবেন এখানে কুইজ 1 লেখা। মনে করেন এই যেটা, এটাতে ক্লিক করবেন, ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন, এখানে কোশ্চেন থাকবে, এখানে ক্লাস কমেন্ট, অ্যাড ক্লাস কমেন্ট আপনার আইডিটা লিখে দিবেন, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। কিভাবে সাবমিট করবেন সেটা আমি পরে দেখাচ্ছি, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, ঠিক আছে। আগে প্রশ্নটা আগে কিভাবে পাবেন সেটা আগে দেখাইলাম। তো আমি কিন্তু লিংক দিব,
লিংকে চলে আসবেন, এখানে চলে আসবেন, এখানে বসে বসে থাকবেন, ঠিক আছে, কানেক্টেড থাকবেন, পরীক্ষা দিবেন। আমি তারপরে দেখা দিব পরের স্লাইডে যে কিভাবে আপনারা কোশ্চেনটা সাবমিট করবেন। এই যে যারা দেখছেন অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করছি তার একই রকম ভাবে, কিন্তু কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তো স্যার আমরা তো সব এক্সাম গুলা মেইলে পাঠাইতাম, মেইলে দিলে আমাদের জন্য একটু সুবিধা হতো। এটা মেলের থেকে সোজা। আপনার এখন ভয় লাগবে, আপনি খালি আসেন, চোখ বন্ধ করে খালি পরীক্ষা দিতে আসেন, ঠিক আছে। এটা মেলের থেকে সোজা, ভয় পাবেন না। আমি এ পর্যন্ত 2টা সেকশনে পরীক্ষা নিয়েছি, সবাই বলছে এটা মেলের থেকে সোজা, ঠিক আছে। আসেন, একদম ইজি। আপনার নিজের খাতা জমা দিচ্ছেন নাকি আপনি সেটাও এটা দেখতে পারবেন। তো নেক্সট, এই যে 10 মিনিট পরে, 10 মিনিটের মধ্যে আমি লিংক দিতেছি, সেই লিংকে ঢুকলেই বুঝতে পারবেন যে খেলা কি বলে, ঠিক আছে, খেলাটা Okay, কি sir. রে, ঠিক আছে, স্যার, মজা আছে, লাগবে খাতা জমা হলো কিনা বুঝতে পারবো তো থ্যাংক ইউ স্যার? স্যার। সব। স্যার, আমি আপনার এই যে সাথে আপনার এই যে এখন স্ক্রিনে যেটা আছে, এই যে এগুলা লিখেন। সামার টু 10, এগুলো সব লিখতে হবে স্যার? মানে একটা পেজে হ্যাঁ। পুরো লিখবে না উপরে ছোট জায়গায় হ্যাঁ, লিখবে? উপরে লিখবেন, উপরে লিখবেন, একটা পেজের মধ্যে অ্যান্সারটা লিখবেন, ঠিক আছে। উপরের দিকে একটা, মানে উপরের দিকে এগুলো লিখে ফেলেন, ঠিক আছে। এক পেজের মধ্যে অ্যান্সার শেষ হয়ে যাবে, ঠিক আছে। ওকে স্যার। যা ছবি তুলে আপলোড দিবেন, ঠিক আছে। মেল পাঠাইলে ঝামেলা, এখানে এটা কেন সোজা। সো এগুলা স্ক্রিনশট নিয়ে রাখেন। আমি কিন্তু এখন অফ করে দিব, আমি আবার আসতেছি। তো এগুলা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আমি লাইভে হয়ে আমি কি এখানে লিখতে এসে হবে স্যার? এই যেগুলো এটা screenshot নেই। কুইজ 1 সামার 2020, নেম অফ দ্য প্রোগ্রাম, স্টুডেন্ট আইডি, নেম অফ দ্য কোর্স, এগুলো সব লিখতে হবে। তা দেখা যাচ্ছে না তো। জুম করে দেখা নেই, যাচ্ছে না? স্ক্রিনে জুম কর, স্ক্রিনে জুম কর। ও স্যার, ডাবল ক্লিক করেন। স্যার আপনি একটু দেখা জুম গেছে। করে দেখান ওটা। জুম করে, এখানে জুমের অপশন কই? আপনারা জুম করতে পারবেন, আমি জুম Screen এ দুই কন্ট্রোল পয়েন্ট চেপে করে দিয়ে টান দাও। স্ক্রল বারটা উপরে মোবাইলের করলে ঝামেলা আছে, কিছু মোবাইলে ঝামেলা আছে। মোবাইলে দেখেন, জুম দেখেন, করা আপনি যায় একটু তো, দেখেন। মোবাইলে জুম করেন, ডিসপ্লেতে double হাত click দিলে করেন। তো সবাই জুম করতে পারে। এটা চলে যাবে। স্যার তো খাতার আমি উপরে লিখতে হবে এগুলা? আমি জুম করে দিচ্ছি, জিনিস চলে যাবে। ডাবল ক্লিক করলেই জুম হবে। মোবাইল দিয়ে করেন। খাতার উপরে লিখবো স্যার এগুলা? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে নেক্সট ইয়াতে আসেন, আমি দিতেছি, সমস্যা নেই, এগুলো পাবেন, নো টেনশন।